তো দেখ এখন যে স্কুলের টেস্টের কোশ্চেনটা সলভ করাবো স্কটিশ চার্চ, ঠিক আছে? এটা বিবি কুন্ডুর টেস্ট পেপারের কত নম্বর পেজ? পেজ নাম্বার 560 আছে। বিবি কুন্ডুর টেস্ট পেপারের পেজ 560। এই পেপারটা সলভ করাবো, ঠিক আছে? এই ব্যাপারে আমরা তো যেমন করছিলাম আমরা বড় কোশ্চেনগুলো, বড় কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? কোন কোশ্চেন সলভ করবো? বড় কোশ্চেন, বড় কোশ্চেনগুলো সলভ করাবো। প্রথমে দেখ, প্রথমে দিয়েছে কি স্টোর লেজার করতে দিয়েছে, দেখ কি দিয়েছে, লিফো করতে হয়, লিফো। তো আরম্ভ করে ফেল। লিফো তো একদম সোজা অঙ্ক, লিফো কিছু নেই, ঠিক আছে? লিফোটা আরম্ভ কর। প্রথমে দেখ ডেট বলেছে 2024 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। আচ্ছা লিফো মেথড তো স্টোর লেজারের ব্যাকেটে লিখ লিফো। 2024 সাল জানুয়ারি মাসের কত তারিখ? 1 তারিখ। কত বলেছে ব্যালেন্স? 600 ইউনিট 6 টাকা করে। 600 ইউনিট 6 টাকা করে 3600 টাকা। এটাকে লিখবো কি ওপেনিং স্টক বা ওপেনিং ব্যালেন্স অনেকে লিখতে পারে। দাগ কেটে দিবি, হ্যাঁ? আর কস্ট ট্যাক্স এর ব্যাপারে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। কস্ট ট্যাক্স খুব একটা টাইম লাগবে না ব্যাপার। কস্ট ট্যাক্স হয়ে যাবে টাইমের মধ্যে। কিন্তু অ্যাকাউন্টেন্সি টাইমের মধ্যে হয় না। সুতরাং স্পিড খুব জরুরি অ্যাকাউন্টসের। 4 তারিখ 1100 ইউনিট পারচেজ করেছিস। 4 তারিখ 1100 ইউনিট পারচেজ করেছিস 6 টাকা 60 করে। কত হচ্ছে? ক্যালকুলেটর নে। 1100 ইউনিট 6 টাকা 60 করে হলে হচ্ছে 7260। 600 ছিল, 1100 কিনলাম। 6 টাকা আর এটা 6 টাকা 60 করে 3600 আর এটা 7260। চারের পর বলেছে কি 9 তারিখ পারচেজ করেছি 800 ইউনিট। 9 তারিখ পারচেজ করেছিস 800 ইউনিট। ঠিক আছে? কত করে? 7 টাকা 20 করে। তাহলে কর 800 ইন্টু 7 টাকা 20 করলে কত হচ্ছে? 5760। তাহলে 600 টা ছিল, তারপরে 1100 টা আসলো, তারপরে আবার 800 টা আসলো। 6 টাকা, 6 টাকা 60 আর 7 টাকা 20। তাহলে কত হচ্ছে? 3600, 7260, 5760। 9 তারিখ হয়ে গেল। 9 এর পর কি ছিল? 13 তারিখ ইস্যু বলেছে। দেখ 13 তারিখ ইস্যু বলেছে। 13 তারিখ ইস্যু বলেছে কত? 1200 ইউনিট। লিফো মেথড। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টের থেকে আসবে। তাহলে 800 ইউনিট 7 টাকা 20 করে। ঠিক আছে? তারপরে 400 ইউনিট 6 টাকা 60 করে। এটা হবে 5760। 400 ইউনিট 6 টাকা 60 করে হলে কত হচ্ছে? 2640। ঠিক আছে? গোডাউনে 6 টাকার মাল 600 টা ছিল, 600 টাই থাকবে। 6 টাকা 60 এর মাল 1100 টা ছিল, 400 টা বেরিয়ে গেছে, রইল কত? 700 টা। 4620। আচ্ছা, এবার দেখো 15 তারিখ। 15 তারিখ কি বলেছে? সারপ্লাস। দেখো 10 ইউনিট সারপ্লাস। জেনারেলি না সারপ্লাস হলে তার রেটটা বলে দেয়। ঠিক আছে? আবার অনেক অঙ্কে রেট নাও বলতে পারে। কিন্তু এই অঙ্কে যে সারপ্লাস দিয়েছে না তার কোনো রেট বলেনি। সারপ্লাস মাথায় রাখবে, সারপ্লাস কিন্তু সবসময় রিসিপ্টের ঘরে বসবে। তাহলে 10 ইউনিট কোথায় বসবে? রিসিপ্টের ঘরে বসবে। সারপ্লাস যে 10 ইউনিট হয়েছে 15 তারিখ, এটা কোন ঘরে বসবে? রিসিপ্টের ঘরে বসবে। কোথায় বসবে? রিসিপ্টের ঘরে বসবে। এবার কত ইউনিট বসবে? ঠিক আছে? রিসিপ্টের ঘরে সারপ্লাস তুমি 15 তারিখ এসে দেখেছো, 15 তারিখ দেখেছো তোমার কিছু গোডাউনে যে স্টক আছে সেটা 10 ইউনিট যতটা থাকা উচিত ফিজিক্যালি ভেরিফিকেশন করার পর দেখলে যে 10 ইউনিট বেশি হয়েছে। ঠিক আছে? সেটা তোমার রিসিপ্টের ঘরে বসবে। ঠিক আছে? রিসিপ্টের ঘরে বসবে। এবার কোন রেটের মাল? ৳6 টাকাও হতে পারে, ৳6 টাকা 60 ও হতে পারে। জানি না। রেট তো বলে দেয়নি অঙ্কে। তা যেহেতু এটা লিফো আমি এটাকে ৳6 টাকা 60 ধরছি। ব্যাস আর কিছু না। জেনারেল রেট বলে দিলে সেই রেটটা লিখবে। মানে রেট বলে দেয়নি। তাহলে
কি লিখবো? 600টা 6 টাকা করে 3600 যেমন ছিল 700 ছিল 6 টাকা 60 আরো 10 আসলো মানে 710 6 টাকা 60 করে। কত হবে? 4686। এটা হচ্ছে তোমার স কি লিখবো? সারপ্লাস, হ্যাঁ সারপ্লাস। 15 তারিখ হয়ে গেল। 15 তারিখের পর কত ছিল? 18 তারিখ। 18 তারিখ পারচেজ বলেছে কত? 1000 ইউনিট। 6 টাকা 60 করে কত হবে? 6600। 600 ইউনিট 6 টাকা করে 3600 ছিল। আবার 1000 ইউনিট 1000 ইউনিট 6 টাকা 60 করে কিনলে 6 টাকা 60 মাল গোডাউনে 710টা ছিল আরো 1000টা কিনলে কত হলো? 1710। 6 টাকা 60 করে কত হচ্ছে? 1710। তোমার 6 টাকা 60 করে হবে 11,286। আঠারো তারিখের পর 24 তারিখ বলছে ইস্যু। 24 তারিখ যে ইস্যু বলেছে 900 ইউনিট। 900 ইউনিট ইস্যু দিয়েছে যেহেতু লিফো মেথড, তাহলে কত হবে? 6 টাকা 60 মাল নেবো মানে সেকেন্ড লটের মালটা নেবো। 900 ইন্টু 6 টাকা 60 করলে হচ্ছে 5,940। ঠিক আছে? 6 টাকার মাল গোডাউনে 600টা ছিল আর 6 টাকা 60 মাল গোডাউনে 1710টা ছিল, 900টা বের করে দিয়েছো। 6 টাকা 60 মাল গোডাউনে 1710টা ছিল, 900টা বের করে দিয়েছো। তাহলে আছে কটা পড়ে? 810টা। 600 ইন্টু 6 3600 আর 810 6 টাকা 60 করে হলে 5,000। এক মিনিট একটু ক্যালকুলেট করে নিচ্ছি কত হচ্ছে। 810 ইন্টু 6 টাকা 60। 810 ইন্টু 6 টাকা 60 কত হচ্ছে? 5,346। এটা 24 তারিখ গেল। 24-এর পর কত বলেছে? 29 তারিখ। 29 তারিখ শর্টেজ বলেছিল 20 ইউনিট। 20 ইউনিট শর্টেজ যেহেতু লিফো করছো গোডাউনে কোন রেটের মাল নেবো? 6 টাকা 60। 20 ইন্টু 6 টাকা 60 করলে কত হচ্ছে? 132। ঠিক আছে? 6 টাকা রেটের মাল 600টা। 6 টাকা 60 মাল 810টা ছিল, 20টা বের করলে রইল কত? 790টা। 5,214। এটা লিখবো কি? শর্টেজ। লাস্ট একদম লাস্টের চলে এসেছি আমাদের। লাস্ট কি? 30 তারিখ 700 ইউনিট ইস্যু। লিখো 30 তারিখ 700 ইউনিট ইস্যু। যেহেতু লিফো করছো লাস্ট ডেট কি ছিল? 6 টাকা 60। 700 ইন্টু 6 টাকা 60 করলে কত হচ্ছে? 4,620। আচ্ছা, গোডাউনে 6 টাকার মাল ছিল 600টা। গোডাউনে 6 টাকার মাল ছিল 600টা মানে 3,600। আর 6 টাকা 60 মাল ছিল 790টা। 700 বের করে দিল, রইল কত? 90টা। 90 6 টাকা 60 করে কত হচ্ছে? 90 এই 6 টাকা 60 করে করো হচ্ছে 594। এটা হচ্ছে তোমার ক্লোজিং স্টক। ব্যাস হয়ে গেল অঙ্কটা। যে এর সাথে ওরে একটা থিওরি দিয়েছিল, কি বলেছিল? টু অ্যাডভান্টেজ অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। ওয়েটেড অ্যাভারেজ কস্টের দুটো অ্যাডভান্টেজ দুটো ডিসঅ্যাডভান্টেজ বলেছিল।
আচ্ছা, তারপরে থিওরি উইল ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট এনি 4 ফিচার্স অফ এ গুড ওয়েজ সিস্টেম। এটা কমন কোশ্চেন, সব স্কুলেই দিচ্ছে এটা। এবার যে পিস সেটের অঙ্ক দিয়েছে, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট আর্নিংস আন্ডার ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। ডিফারেন্সিয়াল পিস সেটের অঙ্ক দিয়েছে, বলছে হোয়ার বেসিক পিস সেট ইজ গ্যারান্টিড বিলো স্ট্যান্ডার্ড and worker get 110% of basic piece rate between 110 and 120% efficiency. এটা ডিফারেন্সিয়াল পিস রেটের অঙ্ক দিয়েছে, বলছে বেসিক পিস রেট ইজ গ্যারান্টিড বিলো স্ট্যান্ডার্ড। বিলো স্ট্যান্ডার্ড হলে বেসিক পিস রেট। আচ্ছা, ওয়ার্কার গেট 110% পাবে, বেসিক পিস রেট 110% পাবে যদি 100, এটা মেরিকের অঙ্ক দিয়েছে, এটা মেরিকের অঙ্ক দিয়ে ভালো করে বুঝতে পারছিস তো। আর 120% বেসিক পিস রেট দেবে অ্যাবাভ 120% এফিসিয়েন্সি। মেরিক কি বলেছিল, যদি তুমি 83% এফিসিয়েন্সি দেখাও, যদি তুমি 83% এফিসিয়েন্সি দেখাও তাহলে তোমাকে বেসিক দেবো। যদি এফিসিয়েন্সি কত হয়, 83 থেকে 100 হলে 110% দেবো, আর 100 এর উপর হয়ে গেলে 120% দেবো। এখানে কি বলতে চাইছে ওরা, এখানে বলতে চাইছে 110% দেবো কত থেকে, এফিসিয়েন্সি যদি 100 থেকে 120-র মধ্যে থাকে। তাহলে এক জায়গায় একটু নোট করে নে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওরা বলছে যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, বিলো স্ট্যান্ডার্ড হলে, এখানে কোথায় বলছে বিলো স্ট্যান্ডার্ড হলে নরমাল রেট, বিলো স্ট্যান্ডার্ডে নরমাল রেট 100 থেকে 120 হলে 110% দেবে, আর 120% এর উপর হয়ে গেলে 120% এর এফিসিয়েন্সি 120 এর উপর হয়ে যায় তখন 120% পিস রেট দেবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 800 ইউনিট, বেসিক রেট বলেছে 10 পয়সা করে। প্রোডাকশন বলে দিয়েছি, তাহলে সবার প্রথম কিছু করতে হবে, তোকে কি করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে। চ অঙ্কে প্রথমে এফিসিয়েন্সি বের কর। অঙ্কের নাম্বার কত এটা, 4 নম্বর। লেখ এফিসিয়েন্সি লেভেল, লেখ এফিসিয়েন্সি লেভেল, সবার প্রথম লেখ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। এবার ওয়ার্কারদের নাম কি কি ছিল আগেই পড়ে দিলাম। কি কি ছিল ওয়ার্কারদের নাম, বল, নাম বলেছিল এ বি সি। তোরা বল, প্রত্যেকে বল এ বি সি। এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল, 720। আর স্ট্যান্ডার্ড কত বলেছিল বল, অঙ্কে স্ট্যান্ডার্ড 800। 720 বাই 800 ইন্টু 100 কত হচ্ছে কর, 90%, হ্যাঁ কি না, কত হচ্ছে বল, 90%। আচ্ছা, তারপর কত ছিল, 880 বাই 800 কত হচ্ছে, 110%। তারপর কত বলেছিল, 1000 বাই 800 কত হচ্ছে, 125%। তাহলে এ কে কি বলবো, এ কি বিলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ কি না, এ কি বিলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ এ বিলো স্ট্যান্ডার্ড বেরিয়েছে, এ বিলো স্ট্যান্ডার্ড। তাহলে বিলো স্ট্যান্ডার্ড হলে এখানে কি দেবো, এনপিআর দেবো। এনপিআর বুঝতে পারছিস তো, পাশাপাশি লিখে রাখ। 90% এর পাশে লিখ বিলো স্ট্যান্ডার্ড, 90% এর পাশে লিখ বিলো স্ট্যান্ডার্ড, আর পাশে লিখবি এনপিআর। বুঝে গেল তো। আচ্ছা, বি কত ছিল, 110%। বি ছিল কত, 110%। আমি কি বলেছিলাম, এফিসিয়েন্সি, আমি বলেছিলাম যদি এফিসিয়েন্সি 110 থেকে 120%-এর মধ্যে থাকে, 110 থেকে 120-র মধ্যে থাকে, তাহলে কি দেবে, কি রেট দেবে, 110%, তাই তো। তাহলে এখানে কত দেবে, 110% ইন্টু এনপিআর, হ্যাঁ কি না। আর কি বলেছিলাম, লাস্ট পয়েন্ট কি বলেছে বল, যদি 120%-এর ওপর এফিসিয়েন্সি দেখায় তখন দেবে 120% অফ এনপিআর। কি বললাম বোঝা গেল তো। এগুলো লিখে দিয়েছিস সব, কাকে কি রেট দেবো সেই রেটটা লিখে দিতে হয়েছে তোকে। এবার কি বের করতে বলেছিল ওরা তোকে, ওরা তোর কাছ থেকে কি জানতে চাইছে, আর্নিং জানতে চাইছে, আর্নিং। তাহলে লেখ আর্নিং মানে ওয়েজেস, ওয়েজেস বের করার ফর্মুলা কি লিখবো বল, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, এ বি সি। করতে পারবি নিশ্চয়ই, এবার কর।
এ এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল 720 আর বল নরমাল পিস রেট কত ছিল অঙ্কে? পিস রেট বলে দিয়েছিল কোশ্চেনে পড় 10 পয়সা, তাই তো? মনে পড়ছে দেখ, পেয়েছিস খুঁজে পিস রেট 10 পয়সা? এই দেখ পিস রেট, বেসিক পিস রেট ছিল 10 পয়সা। তাহলে 720 ইন্টু 10 পয়সা করলে কত হয়? 72 টাকা, দেখ তো। 72 টাকা। তারপর 820 ইন্টু কত হবে? 10 পয়সা তো হবেই, কিন্তু তার উপর 110% মনে পড়ছে? আচ্ছা অ্যাকচুয়াল 880 ছিল না? আমি 820 লিখলাম কেন? 880 0.1 ইন্টু 110% ইন্টু 880 কত হচ্ছে? 96.80। মিলে গেছে অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা অঙ্কটা? কিরে বুঝতে পারছিস অঙ্কটা কিভাবে হয়েছে? এটা না টেলর দিয়েছে না মেরিক দিয়েছে। টেলর মেরিক কিছুই দেয়নি। এবার ঘুরিয়ে দিয়েছে। টেলরে তো এরকম বলেনি। টেলরে কি বলেছিল? বিলো আর অ্যাবভ বলেছিল 80 আর 120। এখানে না মিক্সিং দিয়েছে, মানে টেলর আর মেরিকের মিক্সিং আছে। তুই দেখ মেরিকে কি বলেছিল? আপ টু 83। এখানে আবার আপ টু 83 বলেনি। বুঝতে পারলি তো? আপ টু 83 হলে কি রেট ছিল? নরমাল রেট। তারপর কি ছিল? 83 থেকে 100 হলে 110%। মানে মেরিক আর টেলর দুটো এইজন্য নাম বলেনি। মিক্স করে দিয়েছে। বুঝতে পারলি তো? তারপরটা কি হবে বল? অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? 1000 ইন্টু 0.10 ইন্টু 120% কত হচ্ছে বল? কত হচ্ছে বল? লাস্টেরটা কত হয়েছিল? লাস্টেরটা কি 120 এরকম কিছু বেরিয়েছিল? হুম, শেষ। এই অঙ্কটা এসেছিল পিস সেট। দেখ কোনো বুঝতে পারলি পিস সেট কঠিন লাগলো? অঙ্কটা কঠিন ছিল? কিছু ছিল না, নরমাল অঙ্ক ছিল একদম। 4 এর অঙ্কটা হলো যে এই পিস সেটের অঙ্ক পারবি না তার জন্য পরীক্ষায় একটা থিওরি আসবে। ঠিক আছে? থিওরিটা কি দিয়েছিল স্কুলে? বলেছিল টাইম বুকিং এর উদ্দেশ্য লেখো, অবজেক্টিভস। বলেছিল আইডল টাইম কি এবং একটা নরমাল আইডল টাইম, একটা অ্যাবনরমাল আইডল টাইমের এক্সাম্পল দাও। খুব সুন্দর কোশ্চেন দিয়েছিল থিওরিটা। 5 এর দাগের কোশ্চেন। এই বিবি কুন্ডু টেস্ট পেপারের পেছনে অ্যান্সার দিয়েছে না? লাস্ট অ্যান্সার গুলো দিয়েছে। আচ্ছা দেখ 5 এর দাগের কোশ্চেনের অ্যান্সারটা। 5 এর দাগের কোশ্চেনের অ্যান্সারটা খুব ভালো অঙ্ক দিয়েছে। খুব ভালো অঙ্ক দিয়েছিল এই অঙ্কটা। দেখ এই স্কটিশ চার্ট অ্যাকাউন্টেন্সি কি কোশ্চেন করেছিল? পুরো কপি করেছিল 2018 সাল। স্কটিশ 17 সাল। 17 সাল পুরো কপি করেছিল অ্যাকাউন্টেন্সি, কিন্তু কস্ট ট্যাক্স সেরকম করেনি। কস্ট ট্যাক্স কোনো কপি করেনি। ঠিক আছে তো? কস্ট ট্যাক্স কিন্তু ঠিকঠাক পেপার, একদম ভালো পেপার করেছে। স্কটিশের কস্ট ট্যাক্সের পেপারটা দেখ খুব ভালো, ভালো আগের অঙ্কটা দেখলি? একটু নতুনত্ব লাগলো। একটু নতুনত্ব লাগলো। আচ্ছা 5 এর অঙ্কটা দেখ, 5 এর অঙ্কটা দেখ। এরকম অঙ্ক আমাদের বিকমে খুব আসে। ঠিক আছে তো? আর এমনি আমরা করেছি, বইয়ে করেছি এরকম অঙ্ক। এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা আমি বিকমে বহুবার করেছি এই অঙ্কটা। ঠিক আছে তো? আর তোদেরও করেছি। তোদের 2022 সালে পরীক্ষায় এসেছিল একদম এরকম ধরনের অঙ্ক দিয়েছিল, সেটা একজন ওয়ার্কার দিয়েছিল, এখানে দুজন ওয়ার্কার দিয়েছে। দেখ এখানে দুজন ওয়ার্কার দিয়েছে। আচ্ছা দেখ 5 এর অঙ্কটা কি বলছে? ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট দ্য টোটাল মান্থলি রেমুনারেশন অফ ইচ অফ দ্য টু ওয়ার্কার্স মিস্টার পি আর কিউ। দুজন ওয়ার্কার বলছে পি আর কিউ। তাহলে দেখ যখনই অঙ্কটা করবি না, তোরা অঙ্কটা আরম্ভ করে দিবি। অঙ্কের নাম্বার বল তোরা। নাম্বার বল কত দিয়েছে? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর দিলাম। ওপরে তো লিখবো কি বের করছি সেটা লিখতে হয়, জানিস তো? কি বের করছি লিখতে আমি লিখবো, উপরে ফাঁকা রাখলাম একটু। অঙ্ক করে নিই তারপর লিখে দিচ্ছি। ঠিক আছে তো? ওই লিখবো কি টোটাল মান্থলি রেমুনারেশন অফ দ্য ওয়ার্কার্স। ওই নরমালি কথা লিখতে হয়, এমন কিছু কঠিন কিছু নয়। এবার দুটো ওয়ার্কারের ঘর করবো, বুঝতে পারলি? আর কিছু না। কি করবো? একটা পি আর একটা কিউ। ঘর কর। পি আর কিউ। দেখ পুরো কোশ্চেন পড়লাম না। আমি দুজন ওয়ার্কার পেয়েছি, আগে ঘরটা করে ফেললাম। আর পরীক্ষার হলে যে যেই ভুলগুলো তোদের হয় ওপরে কিন্তু লেখালেখিগুলো লিখতে হয়। স্যার সময় পাইনি লেখার। যে খাতা থাকবে সে কিন্তু এইগুলো ভাববে না। লেখা কিন্তু লোকে লিখতে হবে। আর এখানে লিখবো পার্টিকুলারস। দেখি কি অঙ্কটা দিয়েছে। এটাও কিন্তু ওই এফিসিয়েন্সি লেভেলের অঙ্ক হবে। দেখ কি বলছে? বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ 1000। লিখে দে। লেখ না আমার সঙ্গে লেখ। প্রথমে লেখ। এই দেখ আমি কি লিখছি? রোমান 1 দিয়ে লিখছি। সব লিখবো রোমান 1, 2, 3 এরকম পরপর লিখবো। লিখবি স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কেন থিওরি করে যেতে বলি জানিস? কেন থিওরি? ধর পরীক্ষায় ধর এরকম অঙ্ক চলে আসলো। তুই প্রিপারেশন নেই এরকম অঙ্কের প্রতি। একটা দুটো করেছিস সেইভাবে করিসনি। তার জন্য তোকে তখন বাঁচিয়ে দেবে কে? থিওরিটা বাঁচিয়ে দেবে। এইজন্য থিওরি করে যেতে হয়। ঠিক আছে তো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে? 1000 ইউনিট।
স্ট্যান্ডার্ড তো দুজনেরই 1000 হবে, এখানেও 1000 এখানেও 1000। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশনের ব্র্যাকেটে অবশ্যই ইউনিট লিখবি। 2 নম্বর, 2 নম্বর দিয়ে কি লিখবি? অ্যাকচুয়াল প্রোডাকশন লেখ। ব্র্যাকেটে লিখবি ইউনিটস, নিশ্চয়ই বলে দিয়েছে কোশ্চেনে, দেখ অ্যাকচুয়াল প্রোডাকশন কত কত বলেছে? 850 960 হয়ে গেল। তারপর 3 নম্বর দিয়ে কি লিখবো বল? এফিসিয়েন্সি লেভেল, বুঝতে পারছিস কি বলতে চাইছি? এফিসিয়েন্সি লেভেল, বুঝতে পারছিস? একবারে হয়ে গেল। এফিসিয়েন্সি লেভেল আমরা আগে আলাদা করে ভাগ করতাম, দরকার নেই। এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা বল, এখানে পাশে লিখে দিচ্ছি। অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100, কি লিখলাম? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100, বুঝতে পারলি? এইভাবে দেখ ক্যালকুলেটর নিবি, ওখানে বসাবি, আর কিচ্ছু লিখে দেখাতে হবে না। অ্যাকচুয়াল কত ছিল? 850 বাই 1000, মানে এটা কত? 85%, হ্যাঁ কি না? এটা 85% বলতে পারি। আর ওটা কত? 960 বাই 1000, 96%। তাহলে বুঝে গেলি? 3টে পয়েন্ট বোঝা গেল তো? নতুন কিছু নয়, আগে করেইছি এরকম জিনিস। 4 নম্বর পয়েন্ট দেখ কি লিখেছে, আর কিছু দরকার নেই এখানে। 4 নম্বর দিয়ে লেখ তোরা। পিস রেট বলেছে অঙ্কে, পিস রেট কি বলে দিয়েছে? হ্যাঁ, পিস ওয়ার্ক রেট পার ইউনিট, মানে ওটাই পিস রেট। ওটাই পিস রেট 20 পয়সা করে। লেখ পিস রেট, লেখ পিস রেট কত করে? 20 পয়সা করে। 0.20, 0.20। পিস রেটের ব্র্যাকেটে লেখ রুপি, মানে রুপিসের সাইনটা দিয়ে রাখ। ঠিক আছে তো? এটা অব্দি বলতে পারলি তো? এবার একটা দাগ দিয়ে দে, এই যে এরকম একটা দাগ দিয়ে দে। মানে আমার ইনফরমেশন গুলো এখানে এক জায়গায় জড়ো করে নিলাম, ঠিক আছে তো? এইবার অঙ্কটা করব। আমরা যখন করব, অঙ্ক করব কি করে? মানে এই অঙ্কটা করব কি করে? মোটামুটি তোর অর্ধেক কাজ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, বোনাস বলেছিল, এটা কর, আমি দাগ দিলাম, দাগ দেওয়ার আগে বোনাসের কথা কিছু বলেছিল তো এই অঙ্কে? বোনাস, হ্যাঁ। লাস্ট পয়েন্টটা পড়, একদম লাস্ট পয়েন্টে চলে যায়, একদম লাস্ট পয়েন্টে। 7 নম্বর, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস। আমি আগের দিন করাচ্ছিলাম এরকমই ধরনের একটা অঙ্ক। আয়ুষ কোশ্চেন করেছিল যে কেন স্যার এরকম হলো? এই জায়গাটা বলবো, দেখ আবার বলছি, আর ওরকমই পয়েন্ট ছিল। ওই অঙ্কটায় একজন ওয়ার্কার ছিল, আর আজকে কিন্তু দেখ দুজন ওয়ার্কার আছে। ভালো করে দেখ, লাইন লাস্ট লাইনটা পড়লেই বুঝতে পারবি আগের দিন এরকমই একটা অঙ্ক করিয়েছিলাম। খুব সম্ভবত কে হিন্দু বা কুমার আসলে কোশ্চেন দিয়েছিল এরকম। কেভিতে বলছে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস at the rate of 5 for each percentage of actual production exceeding 80% of the standard। মানে বলছে তোমার যদি এফিসিয়েন্সি লেভেল 80% ক্রস করে যায় তাহলে তুমি বোনাস পাওয়ার যোগ্য। কি বললাম? বোনাস কখন পাবে? তোমার যদি এফিসিয়েন্সি লেভেল 80% ক্রস করে যায়। তাহলে বল, তোর অঙ্কে কি এফিসিয়েন্সি লেভেল 80% ক্রস করে গেছে? দুজনেরই 80% ক্রস করে গেছে। পির কত এক্সট্রা, কত ক্রস করেছে? 5%। আর কিউর কত এক্সট্রা ক্রস করেছে? 16%, তাই তো? তার মানে বলছে 1% ক্রস করলে তুমি 5 টাকা বোনাস পাবে। তাহলে বল পির কত বোনাস পাওয়ার কথা? 25 টাকা। বুঝেছিস? আগের দিন করিয়েছিলাম এটা। কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবি। বোনাস, এখানে লিখলাম বোনাস, বোনাস। তাহলে পি কে কত পার্সেন্ট বোনাস দেবো? পি কে কত পার্সেন্ট? এখানে লিখি পার্সেন্টেজ অফ বোনাস, লিখি পার্সেন্টেজ বোনাস, লিখি, বেটার হবে। পার্সেন্টেজ বোনাস। পি কে কত পার্সেন্ট বোনাস দেবো স্যার? 5%। আর কিউ কে কত পার্সেন্ট বোনাস দেবো? 16%। বোঝা গেল কি বললাম? 5 আর 16। 6 নম্বর লিখবো কি? অ্যামাউন্ট অফ বোনাস। 6 নম্বর লিখবো কি? অ্যামাউন্ট অফ বোনাস। কত হবে? 5 টাকা করে গুণ হবে। 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। আর এখানে হবে 16 ইন্টু 5 ইকুয়াল টু 80। আমার মনে হয় আগের দিন করানোর পর এটা কারোর বুঝতে অসুবিধা হওয়া উচিত নয়। 1% এক্সট্রা করলে 5 টাকা বোনাস দেবে। তো পি কত পার্সেন্ট এক্সট্রা করছে? 5%, তাহলে কত টাকা বোনাস দেবে? 5 ইন্টু 5 25। ঠিক আছে? 5 ইন্টু 5 25, আর ওখানে 16 ইন্টু 5 80। এবার অঙ্ক নরমাল, এবার নরমাল অঙ্ক। কি করবো এবার? নিচে নিচে লিখবি, হ্যাঁ? প্রথমে কি লিখবি? লেখ বেসিক ওয়েজেস। কি লিখবি? বেসিক ওয়েজেস। কি লিখবি? বেসিক ওয়েজেস। কি লিখবি? বেসিক ওয়েজেস। শুনলি তো কি লিখলাম বল? বেসিক ওয়েজেস। এই যে 25 আর 80 টাকা হয়ে দাগ দিয়ে দিলাম, তারপর লিখবি বেসিক ওয়েজেস। বল পি কত ইউনিট করেছে? আচ্ছা, বেসিক ওয়েজেস বের করার ফর্মুলা কে বলতে পারবি? তোরা সবাই জানিস, হয়তো বলতে পারছিস না এখন। আরে বেসিক ওয়েজ মানে পিস হয়ে যায়, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। ব্র্যাকেটে ফর্মুলা লিখে রাখ, বেসিক ওয়েজেস ব্র্যাকেটে লেখ।
আর ব্যাকে যদি নাও লিখতে চাস আরেকটা কথাও লেখা যায় জানিস তো? সুন্দর কথা। কি জিনিস লিখবো বলতে পারবি? আমি লিখবো ২ নম্বর রোমান 2 ইনটু রোমান 4 মানে বুঝতে পারলি কিছু? এরকমও করা যায়। যেহেতু আমার লেখা আছে তাই আর লেখার দরকার নেই। এরকম লেখা যায়। যেহেতু আমি উপরে হেডিং দিয়ে দিই এইজন্য রোমান 2 আর রোমান 4 তাহলে বুঝতে পারলি রোমান 2 কত? ৮৫০ আর রোমান 4 কত? ২০ পয়সা। কর ক্যালকুলেটর নে। ৮৫০ ইনটু ২০ পয়সা কত হচ্ছে? ১৭০। ৯৬০ ইনটু ২০ পয়সা কত হচ্ছে? ১৯২ তাহলে তোর কি বেরিয়ে গেল? বেসিক ওয়েজেস বেরিয়ে গেল, তাই তো? বেরিয়ে গেল ১৭০ আর ১৯২। তারপর লিখ বোনাস। বোনাস কত বের করলাম স্যার? ৳২৫ আর ৳৮০ বের করেছে। ঠিক আছে? ডিএ কত বলেছিল? প্রতি মাসে ৳৫০ করে ফিক্সড। সরি। ডিএ ৳৫০ করে ফিক্সড। লিখে দিলাম। এইচআরে বলেছে ৳২০ করে ফিক্সড। লেখ এইচআরে। সব লেখ। টিফিন অ্যালাউন্স ৳২০ করে ফিক্সড। লিখে দে। সবকটা যোগ করলে অঙ্ক শেষ। যোগ করে বল কত হচ্ছে? শেষ অঙ্ক। একজন যোগ কর। একজন পি যোগ কর, একজন কিউ যোগ কর। বল কত হচ্ছে? পি কত বেরোচ্ছে? ১২টা চলে গেছে। 285 362 এটাকে বলে টোটাল মান্থলি রেমুনারেশন। লেখ। এটাই আছে অ্যান্সার। আগের দিন জানি এরকম অঙ্ক করেছিলাম। সেমই অঙ্ক করেছিলাম। কি বললি কেএপি তে ছিল। ওটা একজন ওয়ার্কার ছিল মনে হয়। মনে হয়। একজন বোনাস পেয়েছিল। হ্যাঁ, তো যাই হোক ওরকমই ছিল। তো একই ধরনের অঙ্ক। এবার যদি ৪ জন ওয়ার্কার দেয় কোনো ব্যাপার না, সেটা ৪ টে ঘর হবে। তো উপরে কি লিখবো বল? উপরে লিখবো কম্পিটিশন অফ টোটাল মান্থলি রেমুনারেশন। উপরে লিখ কম্পিটিশন অফ টোটাল মান্থলি রেমুনারেশন। ঠিক আছে? এবারে সবকটা অঙ্কই ভালো পাচ্ছি। এর সাথে অরে কি দিয়েছিল দেখ। অরে আবার একটা অঙ্ক দিয়েছিল। যেই অঙ্কটা নিয়ে বহুদিন ধরে আমি ওয়েট করছিলাম সেই অঙ্কটাই পেয়ে গেছি। এই অঙ্কটাই আমি ওয়েট করছিলাম। আমি আগের দিন বলেছিলাম না গ্যারান্টিড ওয়েট রেট বলছিলাম না? এবার গ্যারান্টি দিয়েছে। ঠিক আছে তো? বলছে ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ঠিক আছে? ওয়েজেস আর পেড অন আ উইকলি বেসিস। ওয়েজেস পে করবে উইকলি বেসিসে। 48 hours per week at a guaranteed hourly rate ৳20. A study has received that time required to manufacture a product ২৪ ইউনিট। 25% এক্সট্রা লাগছে, এটা আগেও বলেছিলাম। ঠিক আছে তো? During the first week of a month, Mr. Pal produced ১২৪ pieces. Compute his wages for the particular week using following method: time rate, piece rate, Halsey plan, Rowan plan. ঠিক আছে তো? সোজা অঙ্ক দিয়েছে। প্রথমে লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। প্রথমে লেখ। লিখে কর। ৫ এর অর ভালো অঙ্ক দিয়েছে এই অঙ্কটা। ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। আমরা প্রত্যেকে জানিস টাইম রেট সিস্টেমে নিয়মটা কি? কি ছিল? টিটি ইনটু আর। কি লিখলাম? টিটি ইনটু আর। কোশ্চেন পড়ে বল কত ঘন্টা সময় নিয়েছে? ৪৮ ঘন্টা। হ্যাঁ কি না? আর প্রথম লাইনেই বলেছিল রেট পার আওয়ার কত বলেছিল বল? ৳২০। ৪৮ ইন্টু ২০ ৯৬০ হয়ে গেল। তারপর লিখবো কি? পিস রেট উইথ গ্যারান্টি টাইম রেট এরমভাবে লিখবি। কি লিখবি? পিস রেট। লিখবি কি? পিস রেট
উইথ গ্যারান্টিড টাইম রেট। পিস রেট উইথ গ্যারান্টি টাইম রেট। ঠিক আছে, পিস রেট উইথ গ্যারান্টি টাইম রেট। ঠিক আছে, পিস রেট উইথ গ্যারান্টি টাইম রেট লিখেছিস? এটা নিয়ম কি? নিয়মটা লিখে রাখ, শিখেছিলাম আগের দিন। পিস ওয়েজেস, লেখ পিস ওয়েজেস অর পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস হুইচ এভার ইজ হায়ার। কি লিখলাম? পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস হুইচ এভার ইজ হায়ার। যখনই গ্যারান্টি বলবে তখন এই কথা লিখবি, গ্যারান্টি বললে হুইচ এভার ইজ হায়ার। টাইম ওয়েজেস তো পেয়ে গেছিস, কিন্তু পিস ওয়েজেস তো তুই পাসনি, তাই তো? এবার একটু নিচের দিকে তোদের যে কাজটা আছে সেটা কি করবি? টাইম অ্যালাউডটা বের করে নে। নিচের দিকে মোটামুটি ২-৩ লাইন ছেড়ে লেখ। কি লিখবি? লিখবি কি? টাইম অ্যালাউড ফর 1 ইউনিট। ১ ইউনিটের জন্য কতটা টাইম অ্যালাউ করেছে? কোশ্চেন পড়। ২৫ মিনিট বলেছিল না? সরি ২৪ মিনিট বলেছিল, ২৫% এক্সট্রা লাগতে পারে। ২৪ মিনিট প্লাস ২৫%। কত হচ্ছে? ৩০ মিনিট। তাহলে একটা ইউনিট করার জন্য কতটা সময় তোকে অ্যালাউ করেছে? ৩০ মিনিট। একটার জন্য ৩০ মিনিট। তাহলে ওয়ার্কার কতগুলো ইউনিট তৈরি করছে? বল, বলেছে ওয়ার্কার কতগুলো ইউনিট তৈরি করছে? ১২৪। তাহলে লেখ টাইম অ্যালাউড ফর 124 ইউনিটস। কত হবে? ১২৪ ইন্টু ৩০ কত হচ্ছে? ৩৭২০ মিনিট। ৩৭২০ মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে কত হচ্ছে? ৬২ ঘন্টা। ঠিক আছে? তাহলে টাইম অ্যালট কত হয়ে গেল? ৬২ ঘন্টা। ঠিক আছে? বোঝা গেল এত অবধি? এত অবধি বুঝতে পেরেছিস তো? টোকেনে টোকেনে যার যে টুকছিস টোকেনে, এটা তো আগের দিনও করেছিলাম এগুলো। লেখ, টুকতে পেরেছিস তুই? তুই টুকেছিস? তুই টুকেছিস তো? আচ্ছা দেখ, এবার পিস ওয়েজেস আমি কি শিখিয়েছিলাম? আগের দিন বলেছিলাম বল, ধর এমসিকিউ তোকে পরীক্ষায় দিচ্ছে। পিস ওয়েজেস বের করার ফর্মুলা কি বলবি বল? দুটো ফর্মুলা বল, দুটো ফর্মুলা জানতে চাইছি বল। একটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট, যেটা আগের অঙ্কটাও করলি, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। অ্যাকচুয়াল আউটপুট তো তুই জানিস, কোশ্চেনে বলেছে ১২৪ ইন্টু পিস রেট তুই জানিস না? স্যার পিস রেট জানি না। তাহলে সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা কি শিখেছিলাম আগের দিন? বারবার বলেছিলাম এমসিকিউ তে যেটা লাগবে, টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। তো বুঝতে পারলি তো পিস ওয়েজ ফর্মুলা কি লিখবো এখানে? এখানে লেখ, পিস ওয়েজ নিচে লেখ। কি লিখবি? টাইম অ্যালাউড ইন্টু পিস রেট। টাইম অ্যালাউড ইন্টু পিস রেট। বুঝতে পারলি তো? টাইম অ্যালাউড ইন্টু পিস রেট, আর অর টাইম ওয়েজেস কত বের করলাম? ৯৬০। লেখ লেখ। টাইম অ্যালাউড এর মানে এখানে কি লিখলাম? ফর্মুলাটা পিস ওয়েজেস এ লিখলাম টাইম অ্যালাউড ইন্টু পিস রেট। টাইম অ্যালাউড ইন্টু পিস রেট অর ৯৬০। এবার টাইম অ্যালাউড কত ছিল? বের করলাম ৬২, পিস রেট ছিল ২০। সরি, পিস রেট কেন লিখলাম এখানটায়? টাইম অ্যালাউড ইন্টু ইয়ে হবে রেট পার আওয়ার। রেট পার আওয়ার, রেট পার আওয়ার ৬২ ইন্টু ২০ হবে অর ৯৬০। বড় কে জানিস? বড় কে জানিস? ৬২ ইন্টু ২০ করে বেরোচ্ছে ১২৪০। এটাই হচ্ছে বড়। বইতে এটাই অ্যান্সার দিয়েছে, এটাই অ্যান্সার দিয়েছে বইতে। ঠিক আছে? ১২৪০। বুঝে গেলি এটা? গ্যারান্টি দিলে গ্যারান্টির রুলটা বুঝলি? গ্যারান্টির নিয়মটা কি? দুটোর মধ্যে যেটা বড়, কোন দুটোর মধ্যে? টাইম ওয়েজেস আর পিস ওয়েজেস। পিস ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। এমসিকিউ তে এই ফর্মুলাটাই লাগবে। না না, হ্যালো। এবার কর হ্যালসের ওয়ান তো ইজিলি পেরে যাবি। হ্যালসের ওয়ান তো কোনো সমস্যা হবে না। জাস্ট তোরা নিচে লেখ টাইম সেভ বের কর। লেখ টাইম সেভ। নিচে লেখ টাইম সেভ বের করে ফেল। টাইম সেভ বের করার ফর্মুলা কি? টিএ মাইনাস টিটি। টিএ মাইনাস টিটি। টিএ কত ছিল? ৬২। টিটি কত ছিল? টিটি ৪৮। ৬২ থেকে ৪৮ বাদ দিলে কত হয়? ১২ আর ২ ১৪। ১৪ ঘন্টা হচ্ছে। এবার কর ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান। ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান। লেখ ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান। ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান ফর্মুলা জানিস, নতুন করে মনে করাতে হবে না। টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কি হবে? টিটি ইন্টু আর
আর বোনাস হবে কি 1/2 ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল 48, আর ছিল 20। 1/2 টিএস বের করলাম 14, আর হচ্ছে 20। 48 ইন্টু 20 করলে 960, 2 14 7, 2 কে 14 দিয়ে কাটলে 7 হয়, 7 20 140। 960 আর 40 কত হয় 1000, 1000 আর 100 1100। ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান। দেখ এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বলতে পারি, ধরো এরকমই একটা অঙ্ক তোকে পরীক্ষা তুলে দিল, বললো তুমি কি হেলসে আর রোয়ান পড়ো, তা কিছু বললো না, বুঝতে পারলি তো? তাই হেলসে আর রোয়ান এই অঙ্কটা যদি দেয় তাহলে তোকে কি বের করতে হবে, টাইম অ্যালাউড কি করে বের করতে হলো ওটা তোকে জানতে হবে। তারপর লেখ ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। কি লিখবো, টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা কি, টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল অঙ্কে বল, 48 ইন্টু 20 প্লাস টিটি ছিল 48, টিএ ছিল কত 62 না, 62 14 আর এটা 20। 48 আর 20 গুণ করলে 960। একবারে করে দে, ক্যালকুলেটর করে দে। 48 ইন্টু 14 ইন্টু 20 ডিভাইডেড বাই 62 কত হচ্ছে 216.77। কত হচ্ছে এক, আমি লিখে দিলাম ঠিক আছে যে 1176.77। তাই আছে অ্যান্সার, 1176.77ই আছে। না না কাটবে কেন, তাহলে বুঝতে পারলি অঙ্কটা। আচ্ছা 6 দাগের অঙ্ক চলে এলাম, ঠিক আছে। চলে আয় হাউস প্রপার্টি মানে ট্যাক্স, হয়ে গেছে, হয়ে গেছে পুরোটা, করে নে করে নে করে নে। সবার হয়েছে, দেখো দেখো দেখাতে হবে। এবার দেখ কি 6 দাগের কোশ্চেন কি বলছে, ট্যাক্সের অঙ্ক দিয়েছে, বলছে প্রথম কোশ্চেন দিয়েছে গিভ 4 এক্সাম্পল অফ ডিমড ওনার। ডিমড ওনার মানে কি, বিবেচিত মালিকের 4টে উদাহরণ দাও। তো করেছিস, এর সঙ্গে অরে কি দিয়েছিল, একটা অঙ্ক দিয়েছে। মিস্টার দাস হ্যাজ আ হাউস ইন হাওড়া কনসিস্টিং অফ 2 ফ্ল্যাট অফ ইকুয়াল সাইজ। কি বলছে, মিস্টার দাসের হাওড়াতে একটা বাড়ি আছে, যেই বাড়িতে 2টো ফ্ল্যাট আছে, ঠিক আছে, ইকুয়াল সাইজের, সমান সাইজ বলেছে। হি ইউজেস 1 ফ্ল্যাট ফর হিজ ওন রেসিডেন্স, আদার ফ্ল্যাট ভাড়া দিচ্ছে টেনেন্টকে 4000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে। মিউনিসিপাল ভ্যালু অফ এন্টায়ার হাউস, পুরো বাড়িটার মিউনিসিপাল ভ্যালু বলেছে 65,000 টাকা, ঠিক আছে তো। ফেয়ার রেন্ট বলেছে কত টাকা 70,000 টাকা। স্ট্যান্ডার্ড রেন্ট বলছে 62,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলছে 2,500 টাকা। বলছে কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি, ন্যাপ বের করতে বলেছে 24-25। তো দেখ দাগ কাট, রুপিসে 2টো ঘর করলেই হয়ে যাবে, হয় তাই তো। 6 এর অর, তেমনি বুঝতেই পারছি যেই বাড়িটা সেলফ অকুপাইড তার তো ন্যাপ কত হয়, যেই বাড়িটা সেলফ অকুপাইড তার ন্যাপ কত হয় বলতে পারবি, নীল হয়। মেইনলি তো লেট আউটটাই করতে হবে। লিখবি লেট আউট প্রপার্টি, লেট আউট প্রপার্টি প্রথমে কি লিখবো, মিউনিসিপাল ভ্যালু কত বলেছিল কোশ্চেনে, কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু কত বলেছিল 65,000।
তাহলে আমি কত লিখবো? 65 লিখবো না, 65,000 ইন্টু হাফ লিখব। 32,500। ব্যাপারটা একটু বুঝে নে। ধর এই ভদ্রলোকের একটা বাড়ি আছে, পুরো একটা বাড়ি আছে। এই পুরো বাড়িতে কটা ফ্ল্যাট আছে? ২ টো ফ্ল্যাট আছে। এই ২ টো ফ্ল্যাটই তো বলেছি। ধর সাপোজ এর মধ্যে ধর যেটা গ্রাউন্ড ফ্লোর, ধর একটা ফ্ল্যাটে ও কি করছে? একটা ফ্ল্যাটে ধর ও সেলফ নিজে থাকছে, আরেকটা ফ্ল্যাট ভাড়া দিচ্ছে। তাহলে বলছে পুরো বাড়িটার মিউনিসিপাল হলো ৳৬৫,০০০। তাহলে যেটা ভাড়া দিচ্ছে তার মিউনিসিপাল বিল কত? হাফ হবে না? এরকম অঙ্ক পাস তুই। হ্যাঁ? তো বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা মাথায় রাখতে হবে। এইজন্য একটু বললাম ৩২,৫০০। তাহলে সব কটা হাফ, হাফ করে হবে, বুঝতে পারলি? সব কটা হাফ, হাফ হবে। যা করবি। ফেয়ার রেন্ট কত বলেছিল বল অঙ্কে? ৳৭০,০০০ বলেছিল। তাহলে তার হাফ করলে কত হবে? ৩৫,০০০। সব কটা হাফ, হাফ করে যাবি, হ্যাঁ? এবার যদি কখনো পরীক্ষায় অ্যাকচুয়ালি এই অঙ্কটা কেমন অঙ্ক দিয়েছে বলবো? আমি তোকে বলে দিচ্ছি, তুই শুনে নে। এটাকে বলা হয় পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট। বুঝতে পারলি? আজকে আমার বাড়িটা আছে। তা আমি কিছুটা পোরশন ধর ভাড়া দিচ্ছি আর নিজে বসবাস করছি। এখানে যেমন কি বলেছে হাফ, হাফ বলেছে। যদি এরকম বলতো, যদি এরকম বলতো যে না তুমি 75% তুমি ভাড়া দিচ্ছ আর 25% নিজে থাকছো। সেক্ষেত্রে 75-25 লিখতে হতো। বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে। এই দুটোর মধ্যে বড় কোনটা? ৳৩৫,০০০। এবার কি লিখবো? স্ট্যান্ডার্ড রেন্ট। কত বলেছিল স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল? হ্যাঁ, ৬২। ৬২,০০০। তাহলে তার হাফ করব। কত হচ্ছে? ৩১,০০০। দুটোর মধ্যে ছোট কোনটা? ৳৩১,০০০। সেকেন্ড ঘরে লিখব। যেটা বলে তাকে কি বলা হয়? স্টেপ 1। কি লিখব? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রেন্ট বলে দিয়েছিল অঙ্কে কিছু? না। হ্যাঁ, বলেছিল তো। ও বলেছে। ৳৪,০০০ করে প্রতি মাসে ভাড়া দিচ্ছি। ঠিক আছে? তো ৳৪,০০০ করে। তাহলে কি লিখব? স্টেপ 2 দিয়ে লিখব অ্যানুয়াল রেন্ট। তাহলে কত হবে? ৳৪৮,০০০। এখানে স্যার এখানে হাফ করলে না? এখানে কেন হাফ করব? তুই ভাড়াটা কোন বাড়ির পাবি? সেলফ এর ভাড়া পাবি? তো লেটেরই ভাড়া পাবি। তাহলে কত হবে? দুটোর মধ্যে বড় কোনটা বল? ৳৪৮,০০০। এটাকে লিখবি স্টেপ 3 গ্যাপ। সরে লিখলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে বাদ দেবো কি? মিউনিসিপাল ট্যাক্স। কত বলেছিল মিউনিসিপাল ট্যাক্স? মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল বল? ২৫০০। কিন্তু ২৫০০ লেখা যাবে না। মিউনিসিপাল ট্যাক্সের হাফ কত? এখানে পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স ২৫০০। তাহলে হাফ করলে কত হয়? ১২৫০। ঠিক আছে তো? কত হলো? ৪৮,০০০ থেকে যদি ১২৫০ বাদ দিস কত হচ্ছে? ৪৬,৭৫০। এটা বেরিয়ে গেল লেট আউট প্রপার্টির ন্যাভ। কি বেরোলো এটাকে বল? এটাকে কি বলে? এটাকে বলা হয় ন্যাভ, নেট অ্যানুয়াল ভ্যালু। কোন বাড়ির ন্যাভ বেরোলো এটা? লেট আউট। লেট আউট বাড়িটার ন্যাভ বেরোলো। লেট আউট বাড়িটার ন্যাভ বেরোলো কত? ৪৬,৭৫০। ঠিক আছে তো? হলো তো? এবার সেলফ অকুপাইড প্রপার্টি করব। জাস্ট একটা লাইন লিখব, আর কিছু করতে হবে না। সেলফ অকুপাইড প্রপার্টি এর ন্যাভ কত হয়? এর ন্যাভ কত হয়? নীল হয়। ব্যাস শেষ। ৪৬,৭৫০। এটা তো বের করতে বলেছিল। ৪৬,৭৫০। এটা দেখে রাখলি না কিভাবে করতে হয় এই ধরনের অঙ্ক? যদি এরকম টাইপের দেয় এটা দেখে রাখলি কিভাবে করতে হয়। ট্যাক্সের অ্যান্সার দেয়নি, বুঝতে পারলি তো? হ্যাঁ? বোঝা গেল অঙ্কটা? চলে পরের অঙ্ক করতে থাক, পরের অঙ্ক করতে থাক, সময় নষ্ট করিস না। নেক্সট কি বলেছে দেখ? থিওরি দিয়ে দেখিস তো? এই থিওরিটা দেখতে পাচ্ছি প্রতিটা স্কুলে এই থিওরিটা পাচ্ছি। শর্ট টার্ম ক্যাপিটাল সঙ্গে লং টার্ম ক্যাপিটাল পার্থক্য। বুঝতে পারলি তো? পরে কি দিয়েছিল? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার এর ৪ টে উদাহরণ দাও। তাহলে খুব কমন থিওরি এটা। খুব কমন থিওরি এটা। সি তে কি বলেছে দেখ? একটা আদার্স সোর্স এর অঙ্ক দিয়েছে। আদার্স সোর্স এর অঙ্ক তোরা বুঝতেই পারছিস। ইজি অঙ্ক, তুই করতেই পারবি। আরম্ভ কর, আদার্স সোর্স এর অঙ্কটা কর।
ছয়ের সি, ছয়ের সি। কি লিখবো এক একটা করে পয়েন্ট লেখ। প্রথমে বলেছিল ফ্যামিলি পেনশন ৪,৫০০ টাকা। জানিস ফ্যামিলি পেনশন কি করতে হয়? ৪,৫০০ কে ১২ দিয়ে গুণ কর। ৫৪,০০০ টাকা হচ্ছে নাকি দেখে নে তো ক্যালকুলেশন একটু দেখে নিস। মাইনাস করবো কি এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন রোমান 2A। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো 1/3 of family pension or ১৫,০০০ টাকা whichever is lower। কত হবে? ৫৪ 1/3 করলে কত হয়? ১৮,০০০ টাকা আর ১৫,০০০ টাকা। ছোট কোনটা? ১৫। তো ৫৪ থেকে ১৫ বাদ দিলে কত হয়? কত হয়? ৩৯ না? ৫৪ থেকে ১৫ বাদ দিলে ৩৯,০০০ হয়। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ৬০,০০০ টাকা। লেখ। ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। কি লিখলাম? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। কত বললাম? কত বলেছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত বলেছে? ৭,০০০ টাকা। একটু শুনে নে একটা কথা। আমি বলেছিলাম আগের দিন অনেকদিন ধরে বলছিলাম বলবো একটা পয়েন্ট। একটা পয়েন্ট বলবো বলছিলাম ওই যে পেয়েছি। একটু কথা বলছি একটু শুনে নে। সবাই শুনলে তাহলেই বলতে পারবো। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে একটা রুল। ধর ইন্ডিয়ান কোম্পানি ধর একটা টাটা কোম্পানি। টাটা কোম্পানিতে তুই ইনভেস্টমেন্ট করেছিস। টাটা কোম্পানি লাভ করেছে তাহলে লাভের ভাগ তোকে দেবে। মানে ডিভিডেন্ড তোকে দেবে। তো ডিভিডেন্ড তোকে দিয়ে যাবে ৭,০০০ টাকা। শুনে নে জায়গাটা যেটা বলছি শুনে নে। ঠিক আছে তো? তো যেটা বলছিলাম, তো ধর আজকে ধর আমার কাছে টাকা ছিল টাটা কোম্পানি ইনভেস্ট করার জন্য আমার কাছে টাকা ছিল না। আমি মার্কেটে গেছি, লোন নিয়েছি। মার্কেটে গিয়ে আমাকে লোন করতে হয়েছে। লোন করতে হয়েছে। ধর প্রচুর টাকা লোন করেছি। লোন করে ওই কোম্পানিতে ইনভেস্ট করেছি। এবার লোন করলে যার থেকে লোন করি তাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে তো? ইন্টারেস্ট দিতে হবে। তো দেখ রুল কি বলছে? বলছে তুমি যদি কোন কোম্পানিতে ইনভেস্ট করো, যদি লোন নিয়ে যদি ইনভেস্ট করো তাকে তো ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টের খরচাটা তুমি যে ডিভিডেন্ড পাবে তার থেকে মাইনাস হয়। আর কোন খরচা মাইনাস হয় না। নতুন অ্যামেন্ডমেন্ট এসছে। নতুন রুল এসছে। দেয়নি কোনদিন। বিকমে দিচ্ছে। বিকমে দেয়া আরম্ভ করেছে এটা। বিকমে দেওয়া আরম্ভ করেছে। যদি দেয়, যদি দিয়ে দেয় তখন কি করবি? যদি দিয়ে দেয় তখন কি হবে? আমি তো বলে দিলাম নিয়মটা বলে দিলাম। দেয়ার চান্স নেই তবু আমি বলে দিলাম নিয়মটা নতুন অ্যামেন্ডমেন্ট এসছে। নতুন সরকারি নতুন নিয়ম চালু করেছে। যে তুমি ডিভিডেন্ড বাবদ যত টাকা ইনকাম করবে তার থেকে একটাই খরচা বাদ যাবে। কি? ইন্টারেস্ট অন লোন। আর কোন খরচা বাদ যাবে না। কি খরচা বাদ যাবে? ইন্টারেস্ট অন লোন। আর কোন খরচা বাদ যাবে না। ঠিক আছে তো? এটা তোকে মাথায় রাখতে হবে। তবে ইন্টারেস্টের অ্যামাউন্ট মানে যত খুশি হলে হবে না কিন্তু। ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা হবে না, যেন তুই যে ৭,০০০ টাকা পেয়েছিস না ডিভিডেন্ড, ৭,০০০ 20% কত হয়? ১৪০ তাই তো? নাকি? ১৪০০ ১৪০০ ১৪০০ র বেশি ইন্টারেস্ট নেওয়া যাবে না। এটাও বলে দিয়েছে সরকার। ১৪০০ র বেশি নিতে পারবে। 20% এর বেশি নেওয়া যাবে না। ম্যাক্সিমাম 20%। ঠিক আছে? ম্যাক্সিমাম 20% অব্দি তুমি ডিডাকশন করতে পারবে। এটা সরকার বলে দিয়েছে। ঠিক আছে তো? তো এটা মাথায় মাথায় রাখলি। এর থেকে যদি কখনো দেখবি অনেক সময় ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান করে ব্যাকে লিখে দেয় একটা এক্সপেন্স। সব এক্সপেন্স বাদ যায় না। কোন এক্সপেন্স বাদ যায়? শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন। শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন। আসার চান্স এই পয়েন্টটা আসার চান্স হচ্ছে মানে ওই ব্র্যাকেটে কথাটা লিখে দেওয়ার চান্স কত? 0.0001%। আসার চান্স নেই। তবুও আমি বলে দিলাম রুলটা। অ্যাকচুয়ালি এরকম পয়েন্ট দেওয়া উচিত ছিল টেস্টে। ফাইনালি দেওয়ার চান্স নেই এটা। আমি বলে দিলাম। আমি বলে দিলাম জিনিসটা পয়েন্টটা বলে দিলাম। তারপর কি? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি। কত বলেছিল বল ফরেন কোম্পানি? ৫,০০০ টাকা। নেক্সট কি বলেছে বল? রেন্ট ফ্রম সাবলেটিং। লেখ রেন্ট ফ্রম সাবলেটিং। কত বলেছিল সাবলেটিং? ৬,০০০ টাকা পার মান্থ মানে ৭২,০০০ টাকা। ৬,০০০ ইন্টু ১২ ৭২,০০০ টাকা। এর থেকে মাইনাস করব কি, কি? ৬,০০০ বললি কেন তাহলে? রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ৪,৫০০ টাকা পার মান্থ বলেছে। আচ্ছা ৪,৫০০ পার মান্থ ভুল বলেছিলি। ৪,৫০০ ইন্টু ১২ কত হবে? ৫৪,০০০ টাকা।
এতে খরচা কি হবে বলে দিয়েছে। মিউনিসিপাল ট্যাক্স পেড ৬,০০০ পার মান্থ, ঠিক আছে? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, ঠিক আছে? ২,০০০ টাকা। আমি বলে দিচ্ছি যে কোয়েশ্চেনটা ছিল একটু মিস্টেক আছে। আমি বলে দিচ্ছি বইতেও কি এই পয়েন্টই বলেছে? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, দাঁড়া। কোয়েশ্চেনটা হবে রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ৬,০০০ টাকা পার মান্থ। এই দেখ এখানে একটু ভুল লেখা ছিল কোয়েশ্চেনটা। রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ৪,৫০০ না, এটা ৬,০০০ হবে। ঠিক আছে? তো কি বললাম? একটু কোয়েশ্চেনটা ঠিক করে নিচ্ছি। রেন্ট ফ্রম সাবলেটিং তোরা তো বেবি কোন টেস্ট পেপার আছেই, তোরা দেখে নিতে পারবি বইটা। ঠিক আছে তো? বইয়ের মধ্যে এটা ঠিক আছে। রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ৬,০০০ টাকা পার মান্থ। আচ্ছা। আর কি হবে? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড ৪,৫০০ টাকা। আর কি? মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল? মিউনিসিপাল ট্যাক্স ২,০০০ টাকা পার মান্থ হবে না, ২,০০০ টাকা। ঠিক আছে তো বাচ্চা? অঙ্কটা করি। রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ৬,০০০ × ১২, যেটা আমি আগে লিখেছিলাম ঠিকই লিখেছিলাম। ৬,০০০ × ১২ কত হবে? ৭২,০০০ টাকা। এর থেকে বাদ দেবো কি? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। কত বললাম? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড ৪,৫০০ টাকা, তাই তো? ৪,৫০০ × ১২ কত হবে? ৫৪,০০০ টাকা। আর কি হবে? মিউনিসিপাল ট্যাক্স। কত ছিল মিউনিসিপাল ট্যাক্স বল? মিউনিসিপাল ট্যাক্স ছিল ২,০০০ টাকা। বাদ দে। ৭২ থেকে ৫৬ বাদ দিলে কত হয়? ৪, ১২ আর ৪ ১৬,০০০। ঠিক আছে এটা? স্যার মিউনিসিপাল ট্যাক্স তো হাউস প্রপার্টিতে আছে। না, ঠিক আছে। এটার জন্য মিউনিসিপাল ট্যাক্স এর সঙ্গে খরচা বাদ যায়। সাবলেটিং হাউস থেকে মিউনিসিপাল ট্যাক্স থাকলে বাদ যায়। ঠিক আছে? এটা এই খরচাটা বাদ যায়। হলো ১৬,০০০ টাকা হয়ে যেত? খুব ভালো পয়েন্ট। এই অঙ্কটা না ভালো অঙ্ক দিয়েছে। মানে পরীক্ষায় আসার জন্য ভালো অঙ্ক। একদম পরীক্ষায় আসে। এরকমই অঙ্ক একটা আসবে আদার্স সোর্স। একদমই এরকম অঙ্ক দেবে। মনে কর না এই অঙ্কটা যদি দিয়ে দেয় অবাক হওয়ার কিছু নেই। একদম এরকম অঙ্ক আমি যেই পয়েন্ট গুলো আমার এবছরের জন্য ইম্পোর্টেন্ট লেগেছে এই পয়েন্ট গুলো ইম্পোর্টেন্ট। আচ্ছা, উইনিং ফ্রম লটারি কত হবে বুঝতেই পারছি, এটা 20,000 হবে, এটা তো বোঝাতে হবে না। উইনিং ফ্রম লটারি $14,000/70 × 100 কত হবে? 20,000 টাকা। শেষ। যোগ কর। 39,000 যোগ 7,000 যোগ 5,000 যোগ 16 আর 20 36,000 কত হচ্ছে? 87,000 টাকা। এটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। $87,000। নেক্সট দেখে নিস, তোরা একজন যোগ করে নিস। আমি যে করে দিচ্ছি না, তোরা একবার দেখে নিস ঠিক হচ্ছে কিনা। এবার বড় একটা হাউস প্রপার্টির অঙ্ক দিয়েছে। ঠিক আছে? বলছে মিস্টার চ্যাটার্জি হ্যাজ 2 হাউস। প্রথম হাউসটা লেট আউট, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড হাউসটা ইউজড বাই ওনার ফর হিজ ওন রেসিডেন্স। আচ্ছা, মানে একটা লেট আউট আর একটা সেলফ অকুপাইড। সিটি, বাড়ির কোনো সিটি বলে দেয়নি। তো দাগ কাট, লম্বা দাগ কাট, এক পেজ দাগ কেটে ফেল। রুপিসের ৩ টে ঘর। রুপিসের ৩ টে ঘর, ঠিক আছে? ৭ এর দাগের অঙ্কটা। ফার্স্ট হাউস কি লিখবো? ফার্স্ট হাউস। ব্র্যাকেটে লিখবো লেট আউট। ফার্স্ট হাউস ব্র্যাকেটে লিখবো লেট আউট। প্রথমে লিখবো কি? মিউনিসিপাল ভ্যালু। প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু কত বলেছে অঙ্কে? ১,৬০,০০০। ঠিক আছে তো? তার নিচে লিখবো ফেয়ার রেট। ফেয়ার রেট কত বলেছে অঙ্কে? ১,৭১,০০০। দুটোর মধ্যে বড় কোনটা? ১,৭১,০০০। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। কত বলেছে অঙ্কে? স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে ১,৭০,০০০। তো ১,৭১,০০০ আর ১,৭০,০০০ ছোট কোনটা? ১,৭০,০০০। ঠিক আছে তো?
তোরা একটু কোশ্চেনটা দেখে দেখে করিস, যদি হয়তো কখনো কোনো তাড়াহুড়া করে করতে গিয়ে ডেটা ভুল লেখা হতে পারে, ঠিক আছে? এরকম দেখে নিস, ঠিক আছে তো? তাহলে সুবিধা হবে। স্টেপ 1 কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেঞ্জ। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে? আচ্ছা, অঙ্কে কি আনরিয়ালাইজড রেন্ট বলেছে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছে। অ্যানুয়াল রেন্ট ছিল ১,৭৪,০০০ আর আনরিয়ালাইজড রেন্ট বলেছে কত? ১ মাস, টাকা বলে দেয়নি। তাহলে এখানে লিখছি অ্যানুয়াল রেন্ট অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট, মাইনাস আনরিয়ালাইজড রেন্ট। তো অ্যানুয়াল রেন্ট কত ছিল অঙ্কে বল? ১,৭৪,০০০। এরকম কিছু কিছু চেঞ্জ ফেঞ্জ পেলে না ভালো লাগে করাতে। ঠিক আছে? ১,৭৪,০০০ মাইনাস আনরিয়ালাইজড রেন্ট কত বলেছে বল? ১ মাস। আর অ্যানুয়াল রেন্ট মানে কি মাস? অ্যানুয়াল রেন্ট মানে কি বল? ১২ মাস। ১২ মাসে ১,৭৪,০০০। ১,৭৪,০০০ টাকা পেয়েছিস ১২ মাসে। তাহলে ১ মাসে কত? ১৪,৫০০। তাহলে আনরিয়ালাইজড কত? ১৪,৫০০ হলো। বোঝা গেল তো কি বললাম? অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট কর। ১,৭৪,০০০ মাইনাস ১৪,৫০০ কত হলো? ১,৫৯,৫০০। দেখে নে সবাই, কারোর যদি এই পয়েন্টে কারোর ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি। আমরা কি শিখিয়েছিলাম? স্টেপ 2 তে লিখতে বলেছিলাম অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট। অ্যানুয়াল রেন্ট কোশ্চেনে বলে দিয়েছে। আর আনরিয়ালাইজড রেন্ট অঙ্কে ১ মাস বলেছে। টাকাটা বলেনি। তাহলে প্রতিটা অঙ্কে টাকা বলেই তো এখানে টাকা বলে। সে টাকা বের করব কি করে? ১ মাস বলেছে তো। আর ওটা অ্যানুয়াল রেন্ট বলেছে। তাহলে ১২ মাসে যদি ১,৭৪,০০০ হয় তাহলে ১ মাসে কত? তো ইজি ব্যাপার। কোন কঠিন ছিল না, বাট বলে দিলাম। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? ১,৭০,০০০। যেটা বেরোলো তাকে বলা হয় স্টেপ 3। কি লিখবি? যেটা বেরোলো তাকে বলে স্টেপ 3। আচ্ছা, ভ্যাকেন্ট ছিল অঙ্কে? হ্যাঁ, ভ্যাকেন্ট আছে। আচ্ছা, তাহলে কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। লেখ হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। এর থেকে কি বললি? লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখবো বল? লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল অঙ্কে? ক মাস ভ্যাকেন্ট ছিল অঙ্কটা ভালো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করিস, ঠিক আছে তো? ২ মাস ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করিস। লস ডিউ টু ভালো অঙ্ক আছে। ভালো অঙ্ক। লস ডিউ টু ভ্যাকেন্সি ২ মাস। ২ মাস। তাহলে কি হবে? ১,৭৪,০০০ টাকা যদি ১২ মাসে ভাড়া হয় তাহলে ২ মাসে কত? ধর ১,৭৪,০০০ যদি ১২ মাসে ভাড়া হয় তাহলে ২ মাসে কত? কত হচ্ছে? ২৯,০০০ টাকা লস ডিউ টু ভ্যাকেন্সি। বাদ দে। ১,৭০,০০০ থেকে যদি ২৯,০০০ টাকা বাদ দিস কত হচ্ছে? ১,৪১,০০০ টাকা। কিছু বলবি? না। কিছু বলবি? হুম। ১,৪১,০০০ টাকা। এ দেখ ঘরগুলো দেখ কেমন, কোনটা ফার্স্ট ঘরে কোনটা সেকেন্ড ঘরে এইগুলো দেখতে হবে তোকে। ঠিক আছে তো? বুঝছিস না তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, 29, 29 1,41,000 এটাকে বলা হয় গ্যাপ। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবি কি? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner কত হচ্ছে? দেখ মিউনিসিপাল ট্যাক্স কত বলছে? ৮% বলছে মিউনিসিপাল ট্যাক্স, যার মধ্যে ৪% টেনেন্ট পে করছে। মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? মিউনিসিপাল ভ্যালুর উপর। ভ্যালু কত ছিল বল অঙ্কে? ১,৬০,০০০। তাই তো? ১,৬০,০০০ এর উপর কত বলেছে? ৮%। ঠিক আছে তো? আর এখানে এই কোশ্চেন পেপারে অনেক ভুল ছিল। যাই হোক, এটা ৪% হবে না, এটা 40% হবে। 40% টেনেন্ট পে করেছে। 40% টেনেন্ট পে করেছে। তাই তো? তাহলে টেনেন্ট যদি 40% পে করে তার মালিক কত পে করেছে? 60% করে ফেল। তোরা একটু বইতে না টেস্ট পেপারের পেজ নম্বরটা লিখে রাখ। তাহলে সুবিধা হবে। এটা কত নম্বর পেজটা করলি? যাদের, যাদের বিবি কুন্ডুর টেস্ট পেপার আছে তারা অবশ্যই লিখে রাখ। কত নম্বর পেজ করলি? ৫৬০ পেজ লিখে রাখ। বিবি কুন্ডুর পেজ নাম্বার ৫৬০। ৫৬০ এর পেজের অঙ্ক করলাম। ঠিক আছে তো? টেস্ট পেপারটা প্রতিদিন যখন আসবি না নিয়ে আসবি। ঠিক আছে তো? ১,৬০,০০০ ইন্টু ৮% ইন্টু 60% কত হচ্ছে? ৭,৬৮০। বাদ দে। ১,৪১,০০০
মাইনাস ৭,৬৮০ কত হচ্ছে? ১,৩৩,৩২০। যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। কি বললাম? যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এর থেকে মাইনাস করব কি? ডিডাকশন। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল। সত্যি কথা বলতে ভালো অঙ্ক ছিল। শুধু এই অঙ্কটা যদি একটা বলে দিত মেট্রো সিটি ব্যাস, আমি বলতাম যে তুই এই একটা অঙ্কই ভালো করে করে যা, সব পয়েন্ট আছে। কি বললাম বুঝতে পারলি? যদি মেট্রো সিটি বলে দিত তাহলে একটা অঙ্ক সব ছিল। মানে ভালো অঙ্ক ছিল। অঙ্কটা খুব ভালো অঙ্ক। খুব ভালো অঙ্ক। রিভিশন করার জন্য তো খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা। ডিডাকশন আন্ডার সেকশন 24। আমি তোকে না এই অঙ্কটা ইম্পোর্টেন্ট দিয়ে দিলাম। পরীক্ষার আগে রিভিশন করার জন্য এই অঙ্কটা করবি। ভালো করে রিভিশন করবি। ভালো করে হাতে ধরে, ধরে করবি রিভিশন। আরেকটা কি? ২ টো অঙ্ক রিভিশন করলে হাউস পার্টি হয়ে যাবে। এই একটা অঙ্ক, আরেকটা কেমন অঙ্ক? যেখানে মেট্রো সিটি থাকবে। ওরকম অঙ্ক ব্যাস। তুই দেখ প্রতিটা অঙ্কের মধ্যেই কভার আপ হয়ে যাচ্ছে। ডিডাকশন, ডিডাকশন কি লিখবো বল? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত লিখবো? ১,৩৩,৩২০ ইন্টু কত? 30%। ৩৯,৯০০। ৯৬ হয়েছে। ভালো করে দেখ। ৩৯,৯৯৬। আচ্ছা, তারপর হচ্ছে কি? ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন আমরা কি জানি? পিসিআর পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। পারচেজ, কনস্ট্রাকশন, রিপেয়ার্স। এখানে কি পারপাসে লোন নিয়েছি স্যার কোশ্চেনে বলে দেয়নি। তাহলে তুই তোর মতন অ্যাজাম্পশন করে নিবি। তুই কি অ্যাজাম্পশন করবি বল? সবসময় কি অ্যাজাম্পশন করবি? সবসময় মনে করবি কনস্ট্রাকশন এ লোন নিয়েছে। কনস্ট্রাকশন পারপাসে লোন নিয়েছে। যাই খুশি অ্যাজাম্পশন করতে হবে, কোনো ব্যাপার না, কনস্ট্রাকশনই করতে হবে। যেটা তোরা আমরা দেখলাম একটা অঙ্ক করেছিলি, যেটা ক্যাশ ফ্লো অঙ্কে করেছিলি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার লিখেছিলি, তাই না? আরে ডিবেঞ্চারটা কবে ইস্যু করেছিল লিখতে হবে তো। যে খাতা দেখবে সে কি করে বুঝবে ডিবেঞ্চার কবে ইস্যু করা হয়েছে? তেমনি এরকম নোট দিতে হবে, তুই ধরে নিচ্ছিস কি পারপাসে লোন নেওয়া হয়েছে। ধর তুই মনে করলি স্যার কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়, তাহলে লিখে দিবি, ব্র্যাকেটে লিখে দিবি লোন টেকেন, ব্র্যাকেটে লিখে দে, নিজে নোট না লিখলে হবে। লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস। এগুলো লিখতে হবে। লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস। কত টাকা ছিল বল? কত টাকা ছিল বল? ৬০,০০০ টাকা। তাহলে কত হচ্ছে? ৬০ আর ৩০ ৯০, 99,996। কত হচ্ছে? ৩৩,৩২৪। ঠিক আছে? এটা হলো প্রথম বাড়ি। এবার সেলফ অকুপাইড করব। সেলফ অকুপাইডটা ২ লাইনে হবে। প্রথমে লিখব কি? ন্যাভ। ন্যাভ লিখে সেকেন্ড ঘরে লিখতে হয় নীল। ঠিক আছে? মাইনাস দিয়ে লিখব ডিডাকশন আন্ডার সেকশন 24 করে কি লিখব? ইন্টারেস্ট অন লোন। এটাও ব্র্যাকেটে লেখ, আমি লিখলাম না। কি লিখব? লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস। কত টাকা ছিল বল? ২৫,০০০ টাকা। তো নীল থেকে ২৫ বাদ দিলে কত হবে? মাইনাস ২৫,০০০। শেষ অঙ্ক। ৮,৩২৪। যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে তো? আচ্ছা, এখানে যে আনরিয়ালাইজড ছিল আমরা কি ধরেছি? এই আনরিয়ালাইজড এই বছরে, তাই আমরা নিয়েছি। এটা এই বছরের বলেই আমরা নিয়েছি। যদি বলতো পিপিওয়াই মানে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, তাহলে নিতাম না। তো হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। বোঝা গেল তো? হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ভালো অঙ্ক ছিল খুব। এর সাথে অরে কি দিয়েছিল দেখ? ডিসকাস দ্য প্রভিশন রিলেটিং টু ডিডাকশন অ্যালাউড অন ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল কম্পিউটিং ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। ওই যে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে যে আমরা ইন্টারেস্ট অন লোনটা বাদ দিতাম, তার রুলটা কি ছিল? তো জাস্ট থিওরিটা বলেছে, খুব ভালো থিওরি দিয়েছে। আচ্ছা, তোর কি আটকে গেছে অঙ্কটায়? ও, বি নম্বর বলেছে কি? একটা অঙ্ক দিয়েছে, বলছে শ্রী কৃষ্ণমূর্তি owns a property, ঠিক আছে? owns a property in চেন্নাই, মানে মেট্রো সিটিতে বাড়ি দিয়েছে। চেন্নাইতে ওর প্রপার্টি আছে। ইটস মিউনিসিপাল ভ্যালু ৮২,০০০ টাকা, ফেয়ার রেন্ট ৯২,০০০ টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট ৯০,০০০ টাকা। ঠিক আছে? তো এখানে মিউনিসিপাল ভ্যালু যে দিয়েছে আর বাড়িটা মেট্রো সিটি, এই মিউনিসিপাল ভ্যালুটা তোর ইচ্ছা, তুই এটা কি ধরবি? গ্রসও ধরতে পারিস, নেটও ধরতে পারিস। গ্রস ধরলে ঠিক আছে, কিন্তু নেট ধরলে ওটাকে গ্রসে নিয়ে যেতে হবে।
বলেছিলাম। এখানে যে মিউচুয়াল ভ্যালু লেখা আছে তোর ইচ্ছা তুই গ্রসও ধরতে পারিস, নেটও ধরতে পারিস। ঠিক আছে তো? মানে এখানে তো লিখে দেয়নি গ্রস না নেট। সেক্ষেত্রে তোর অ্যাজাম্পশন হবে এটা তুই কি ধরছিস। বইতে কেউ গ্রসও ধরে আবার কেউ নেটও ধরে। ঠিক আছে তো? যাই ধরিস না কেন তোকে প্রপার অ্যাজাম্পশন দিতে হবে। ঠিক আছে তো? আচ্ছা দ্য হাউস ইজ লেট আউট রেসিডেন্সিয়াল পারপাস। আচ্ছা বাড়িটা বলেছে রেসিডেন্সিয়াল পারপাস আপ টু 31st অক্টোবর। আপ টু 31st অক্টোবর মানে 31শে অক্টোবর অব্দি তুই নিজে বসবাস করবি। কি করবি? নিজে বসবাস করবি। ঠিক আছে? ও না, হাউস ইজ লেট আউট হচ্ছে তুই বাড়িটা ভাড়া দিবি অক্টোবর মাস অব্দি বাড়িটা ভাড়া দিবি ৭,০০০ টাকা করে। তারপর নভেম্বর থেকে পুরো মার্চ অব্দি নিশ্চয়ই নিজে বসবাস করবি। বলছে একদমই এরকমই টাইপের অঙ্ক, একদম এরকম অঙ্ক আগের বছর পরীক্ষায় এসছে ২০২৪ সালে। একদম এরকম অঙ্ক এসছিল। ঠিক আছে তো? তো বলছে নভেম্বর মাস থেকে তুই কি করবি বাড়িটা বল? স্যার নভেম্বর মাস থেকে তুই নিজে বসবাস করবি। ঠিক আছে তো? এক্সপেন্সেস মিউনিসিপাল ট্যাক্স ২৪০০ টাকা। ঠিক আছে? গ্রাউন্ড রেন্ট ৫০০ টাকা, ইন্টারেস্ট অন লোন ১০,০০০ টাকা। বলছে ন্যাপ বের কর। আমি আগে অঙ্ক করার আগে একটু গল্পটা বলে দিই। এই অঙ্কটা কি বলেছে? ধর আমাদের যে টোটাল ধর ১২ মাস, তাই তো? এই আমি একটা ছোট্ট করে ছবি আঁকছি। ডেটটা কি ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪ এটাই তো আমাদের প্রিভিয়াস ইয়ার। তার মধ্যে তুই বাড়িটা ভাড়া দিয়েছিস কত দিন অব্দি বল? স্যার 1st নভেম্বর অব্দি। ১/১১/২৩ অব্দি এইটুক সময় তুই বাড়িটা ভাড়া দিয়েছিস মানে লেট আউট করেছিস, একই না? আর এইটুক সময় তুই কি করেছিস বল? স্যার সেলফ। তার মানে কি বুঝতে পারলি? স্যার পুরো সারা বছরের মধ্যে কিছুটা সময় ভাড়া দিয়েছি আর কিছুটা সময় নিজে বসবাস করেছি। তাহলে এটাকে কি বলতে পারি? পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট বলতে পারি তো? কিছুটা সেলফ অকুপাইড আর দেখ পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা টাইম আর একটা স্পেস। আগে একটা অঙ্ক করালাম মনে পড়ে? মনে পড়ে একটা ডিমড ওনারের যে একটা অঙ্ক ছিল তার সঙ্গে একটা থিওরি মানে থিওরির সাথে একটা অঙ্ক দিয়েছিল ওখানে কি ছিল? ওখানে করলাম না 50-50 করলাম না? ওটা কি ছিল? ওটা স্পেসের উপর হয়েছিল। স্পেসের উপর হলে দুটো বাড়ি আলাদা করে করতে হবে। আর যদি টাইমের উপর হয় তাহলে পুরো বাড়িটাকে লেট আউট ধরতে হয়। এটাই রুল। এটাই হচ্ছে রুল। পুরো বাড়িটা যদি যদি টাইমের উপর হয় পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউট। যদি টাইমের উপর হয় তাহলে পুরো বাড়িটাকে আমাদের ১১টা থেকে ফোন আসছে। শেষ হয়ে গেছে, শেষ। পুরো বাড়িটা বলছে পুরো বাড়িটা যদি পুরো শেষ হয়ে গেছে ২ মিনিট। ২ মিনিটে শেষ। ২ মিনিটে পেপার শেষ। পুরো বাড়িটা যদি তোর আ এখানে কি বলছে এই যে পুরো বাড়িটা আমি যে কি করছি কিছুটা সময় ভাড়া দিচ্ছি, কিছুটা সময় বসবাস করছি। অর্থাৎ এটাকে বলে পার্টলি সেলফ ওয়ে, পার্টলি লেট আউট। ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। একটা টাইম আর একটা স্পেস। এখানে কি হলো? কিসের উপর হলো এটা? টাইম টাইমের উপর হলো। এটা টাইমের উপর হলো। ঠিক আছে? এটা টাইমের উপর হলো। আর টাইমের উপর হলে পুরো বাড়িটাকে লেট আউট ধরতে হবে। ব্যাস করে ফেল। ছোট্ট। কি লিখবো ১ম এ? ১ম এ লিখবো কি? লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত বলেছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু পড়? ওরা অঙ্কে বলে দিয়েছিল হচ্ছে ৮২,০০০ টাকা। আমি এটাকে ধরে নিয়েছি কি? এটাকে ধরে নিব কি বল? গ্রসেন্স এটাকে আমি গ্রসই ধরি। এটাকে আমি গ্রসই ধরি বেটার হবে। এটাকে আমি মনে করছি গ্রস দিয়েছে। ১ম ঘরে লিখলাম গ্রস। কি বললাম? আমি মনে করলাম ৮২ গ্রস দিয়েছে, গ্রস। ঠিক আছে তো? আচ্ছা। তার নিচে লিখব কি? ফেয়ার রেন্ট। কত বলেছে ফেয়ার রেন্ট? ফেয়ার রেন্ট কত বলেছে বলো আমাকে ফেয়ার রেন্ট? 92 92,000। বড় কোনটা? 92। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট কত বলেছে? ৯০,০০০ টাকা। একটা জিনিস খেয়াল করলি আগের অঙ্কটায় হাফ, হাফ করেছিলাম এখানে কেন হাফ, হাফ করিনি? ওটা স্পেসের উপর ছিল। ভালো করে বুঝবি ওটা স্পেসের উপর ছিল এটা টাইমের উপর। টাইমের উপর হলে পুরো বাড়িটাকে লেট আউট করতে হয়। আর স্পেসের উপর থাকলে এভাবে করতে হয়। শোন দেখবি ভালো করে দেখে যাবি কিন্তু। আমি কিন্তু পেপারে এরকম একটা পরীক্ষায় কোনো না কোনো ৩ টে পরীক্ষায় কোনো না কোনো পেপারে আমি এরকম একটা দেব পার্টলি সেলফ হবে পার্টলি লেট আউট। আগের বছর আসা ফার্স্ট শুরু হয়েছে। পার্টলি সেলফ বই পার্টলি লেট আউট। এবছরও দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে তো? আগের বছর টাইমের উপর দিয়েছিল। ঠিক আছে? না জানি এবছর স্পেসের উপর দিয়ে দিল। ঠিক আছে তো? ৯০,০০০ টাকা সেকেন্ড ঘরে লিখে দে। মানে লাস্টের ঘরে যেটাকে বলি স্টেপ 1 কি লিখবো? শর্টে লিখছি RER এতগুলো অঙ্ক তো লিখলাম। RER মানে বুঝতে পারছিস? রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 দিয়ে লিখবি কি? অ্যানুয়াল রেট। লেখ অ্যানুয়াল রেট। কত বলেছিল রেট? স্যার ৭,০০০ টাকা করে পাবো ভাড়া। তাহলে ৭,০০০ টাকা করে যদি ভাড়া পাস, ৭,০০০ টাকা করে যদি ভাড়া পাস ক মাস? তুই কি ১২ মাস পাবি? না ১২ মাস না তুই ক মাস ভাড়া পাচ্ছিস বল?
অক্টোবর অব্দি, তাই তো? ক মাস হচ্ছে? ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ৭ মাস। ৭,০০০ ইন্টু ৭ কত হবে? ৪৯,০০০। দুটোর মধ্যে বড় কোনটা? ৯০,০০০ টাকা। এখানে কোনো ভ্যাকেন্ট নেই। কোন রকমের কোনো ভ্যাকেন্ট নেই। যেটা বেরোলো এটাই হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে গ্যাপ। এটাই হচ্ছে গ্যাপ বেরিয়ে গেল। ঠিক আছে? এর থেকে মাইনাস করব কি বল? এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছিল অঙ্কে? কত বাড়ছে? 24 মিউনিসিপাল ট্যাক্স বলেছিল ২৪০০ টাকা। পুরো ২৪০০ টাকাই বসবে। পুরো ২৪০০ টাকাই বসবে, হ্যাঁ? ৯০,০০০ থেকে ২৪০০ বাদ দিলে কত হচ্ছে? ৮৭,৬০০ টাকা। এটাকে কি বলে? নেট অ্যানুয়াল ভ্যালু। কি বলা হয়? এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা, আর কিছু দিয়েছিল কোশ্চেনে? আচ্ছা, তোকে বের করতে কি বলেছিল বল? তোকে কি বের করতে বলেছিল বল? তোকে কি বের করতে হবে? লাস্ট লাইনটা পড়, তাহলেই বুঝে যাবি। তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছে। এই লাস্ট লাইনটা পড়িস। কি বের করতে বলেছিল বল? নেট অ্যানুয়াল ভ্যালু। ব্যাস অঙ্কটা শেষ। টেস্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো? হুম।